হুম প্লিজ। তাহলে আমরা শুরু করে দেই আজকে, বিসমিল্লাহ বলে শুরু করে দেই। ওকে জি ম্যাডাম। ওকে, রোল কার? ফিরোজ, আপনি একটু রোলগুলো বলে প্রথম রোলকে ডাকেন তো। আচ্ছা ম্যাডাম। প্রথম রোল কার? তিনি তো জানেন, তিনি সময় নষ্ট করছেন কেন? 175 ম্যাডাম, 175। হ্যাঁ চলে আসেন, 175 শুরু করেন। আপনার সিরিয়ালটা মেইনটেইন করবেন প্লিজ। 175 চলে আসেন। জি ম্যাডাম, আমি আসি। হ্যাঁ শুরু করেন। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের রসায়নের প্রথম অধ্যায়ের একটা ক্লাস নিতে যাচ্ছি। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম। রসায়নের প্রথম অধ্যায় রসায়নের ধারণা, এই বিষয়টা আজকে পড়াবো। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার। হয়তো বা আমার একটু হেডফোনে সমস্যা, তার কারণে অনেক আস্তে শোনা যাচ্ছে। জি সরি, দেখা যাচ্ছে না। আপনার ভিডিওটা কি অফ স্যার? দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমি আরেকটা দেখা যাচ্ছে তো, দেখা যাচ্ছে। ভিডিও অন আছে। ভিডিও দেখা যাচ্ছে না তো। দেখা যাচ্ছে তো। আমি একটু ক্লিয়ার করে বলি, আমি দুইটা আসছি তো, একটাতে আমি বোর্ডে আর একটা আমি ওই প্রেজেন্টেশনের জন্য। তো একটু কষ্ট করে ওই সুইপ করলে ভিডিওটা দেখা যাবে। আজকে আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে রসায়নের ধারণা। আচ্ছা, রসায়নের ধারণা বলতে রসায়নের প্রথম অধ্যায়তে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে রসায়ন পাঠের গুরুত্ব এবং রসায়নের বিভিন্ন উপস্থিতি, পরিবেশে বিভিন্ন উপস্থিতি, রসায়নের উপাদান এবং রাসায়নিক দ্রব্যের ঝুঁকি ও ঝুঁকির মাত্রা। আচ্ছা, আমি বিষয়টি একটু স্ক্রিন শেয়ার করছি, সবাই একটু খেয়াল করবে। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে। আজকের পাঠের আজকের বিষয় থেকে আমরা যা যা জানতে পারবো এটা হচ্ছে পরিবেশে বিভিন্ন উপাদান, রসায়নের উপস্থিতি এবং রসায়ন পাঠের গুরুত্ব এবং রাসায়নিক দ্রব্যের ঝুঁকি ও ঝুঁকির মাত্রা বোঝানোর জন্য নির্ধারিত সাংকেতিক চিহ্ন এবং এর সাবধানতা সম্পর্কে ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। আচ্ছা, এই স্ক্রিনে দেখা যাচ্ছে যে দুই ধরনের আম, একটা হচ্ছে কাঁচা আম এবং পাকা আম। আচ্ছা, এখানে কি তোমরা বলতে পারো যে কাঁচা আম থেকে পাকা যে আমটা হয়েছে এটা কি কারণে হয়েছে? রাসায়নিক পরিবিক্রিয়ার কারণে। হ্যাঁ, রাসায়নিক বিক্রিয়ার কারণে। কারণ যখন আমটা কাঁচা ছিল সেখান থেকে আমটা পেকে গিয়েছে, যার কারণে হচ্ছে এটা রাসায়নিক বিক্রিয়ার জন্য হয়েছে। এই যে একটা আম দেখাই, এটা কিন্তু একটা পাকা আম, দেখা যাচ্ছে আমটা? না স্যার, আপনার তো দেখা যাচ্ছে না স্যার। আচ্ছা, স্ক্রিন শেয়ারে দেখা যাচ্ছে? দেখা যায় তো। জি, এটা হচ্ছে একটা পাকা আম। এটা একসময় কাঁচা ছিল, যেটা রাসায়নিক পরিবর্তন হয়ে এটা মানে পাকছে। তারপরে হচ্ছে এই যে লোহায় মরিচা ধরার কারণ। আচ্ছা, লোহায় মরিচা ধরার কারণ কি আমরা বলতে পারবো? জি স্যার। আচ্ছা, লোহা কি মরিচা যুক্ত হয়? লোহাকে যদি আমরা উন্মুক্ত স্থানে ফেলে রাখি সেক্ষেত্রে বাতাসের সাথে বিক্রিয়া করে তারপরে জলীয় বাষ্পের সাথে অক্সিজেন। জি, হ্যাঁ হ্যাঁ বলো। অক্সিজেনের বিক্রিয়া স্যার। আচ্ছা, হ্যাঁ, গুড। এই যে অক্সিজেনের বিক্রিয়া করে তারপরে সেটার উপর মরিচা পড়ে এবং পাশে আবার দেখা যাচ্ছে স্ক্রিনে যে মরিচাবিহীন লোহা। আচ্ছা, আমরা কি বলতে পারি মরিচার সংকেত বা মরিচার কি নামে কি বলা হয়? মরিচার সংকেত হচ্ছে Fe2O3 অনুপানি। গুড।
ফেরিক অক্সাইড কিন্তু এন অণু পানি। মরিচার সংকেত ফেরিক অক্সাইড। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ আমার আচ্ছা এখানে দেখা যাচ্ছে যে খনিজ পদার্থ, আমরা কি এই খনিজ পদার্থের সম্পর্কে বলতে পারি? খনিজ পদার্থ কাকে বলে? থেকে প্রাপ্ত পদার্থগুলোই খনিজ নামে পরিচিত। খনিজ পদার্থ নামে পরিচিত। গুড গুড। আচ্ছা বলো তো খনিজ পদার্থ কি কি? গ্যাস, কয়লা, গ্যাস, হ্যাঁ লোহা। এটা এটা কি তোমরা জানো? আয়রন। এই যে দেখা যাচ্ছে জি জি, কালো কালো এগুলো কয়লা। কয়লা। গুড। এটা কিন্তু আমরা খনি থেকে পাই, এটা তো আর খনি থেকে নিয়ে আসা হয়নি, এটা ছিল আর কি। জি এটা প্রাকৃতিক গ্যাস, এটা হচ্ছে প্রাকৃতিক গ্যাসের একটা বোঝানোর জন্য একটা ছবি দেয়া আছে। আচ্ছা এটা কি বলো তো? লেবু স্যার। স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে লেবু। আচ্ছা লেবুতে কোন ধরনের অ্যাসিড বিদ্যমান অ্যাসকর্বিক বলতে পারবে? সাইট্রিক অ্যাসিড, অ্যাসকর্বিক। গুড। সাইট্রিক অ্যাসিড বিদ্যমান লেবুতে। আচ্ছা এই লেবুর পাশাপাশি বলতে পারো যে তেঁতুলে কোন ধরনের অ্যাসিড থাকে? টার্টারিক অ্যাসিড। গুড। এই তো তোমরা তো অনেক ভালো জানো দেখা যায়। রাসায়নিক দ্রব্যের ঝুঁকির নির্ধারিত সাংকেতিক চিহ্ন সমূহ হয়তো এখানে একটু ছোট ভাবে দেখাচ্ছে। এই যে বিস্ফোরক পদার্থ, আমাদের এই প্রত্যেকটা চিহ্নগুলো অবশ্যই বুঝতে হবে, কারণ অনেক সময় এই বিস্ফোরক পদার্থের গায়ে এই চিহ্নগুলো দেওয়া থাকবে, কিন্তু এগুলো প্রপার পড়ে এবং এই চিহ্নগুলো আমাদেরকে অবশ্যই বুঝে তারপরে এগুলো দেখে চিনতে হবে, ঠিক আছে? কোনটাতে ঝুঁকি বেশি, কোনটাতে ঝুঁকি কম আছে এবং কোনটা বেশি ঝুঁকিপূর্ণ, এই বিষয়গুলো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। সরি। আচ্ছা প্রিজারভেটিভ বলতে পারো? প্রিজারভেটিভ কি? কোনো কিছু সংরক্ষণ করার জন্য যেটা ইউজ করা হয়, সংরক্ষণ করা পচনের হাত থেকে রক্ষা করে। আমরা প্রিজারভেটিভের মাধ্যমে অনেক জিনিসই সংরক্ষণ করতে পারি, যেমন এই যে নিচে দেয়া আছে জুস, তারপরে সস এবং বিভিন্ন ধরনের দ্রব্য প্রিজারভেটিভ দিয়ে এটাকে সংরক্ষণ করা যায়। এটাও কিন্তু রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমেই করা হয়। আচ্ছা এখানে আমি একটা দলগত কাজ দিতে চাচ্ছি। আমাদের এখানে আমাদের এখানে তোমরা শিক্ষার্থীরা আছো প্রায় 30 জন বা পরে 40 জনের কাছাকাছি। যদি আমি দুইটা দলে ভাগ করি, দুইটা দলে, যে এসিড দল এবং ক্ষার দল, 20 জনকে। আচ্ছা এসিড দল, প্রথম 20 জন যদি এসিড দল হয়, পরের 20 জন হচ্ছে ক্ষার দল। প্রথম এসিড দল থেকে কি বলতে পারবে যে দৈনন্দিন ব্যবহার্য জিনিসের মধ্যে রসায়নের উপস্থিতি কি কি? দুটো বা একটা উদাহরণ বলো তো। তেঁতুল, জি হ্যাঁ টমেটোতে অ্যাসিড। গুড। আর ক্ষার দল বলো তো দুটো বা একটা যেখানে উপস্থিত রয়েছে। সাবান। হ্যাঁ সাবান, ডিটারজেন্ট, সোডা। জি
হ্যাঁ অ্যান্টাসিড, বিভিন্ন উপাদান আমাদের আসলে চারদিকেই মানে আমরা যখন ওঠা বসা আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটা জায়গাতেই এগুলোর উপস্থিতি রয়েছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে মোটরসাইকেল চলার জন্য শক্তি অর্জন করে কি কি দহনের মাধ্যমে? দেখছো এখানে দেওয়া আছে জ্বালানির পেট্রোলিয়াম। সম্পূর্ণ দহন। পেট্রোল স্যার। জি, সম্পূর্ণ দহন সক্ষমতা, এবং সেটা হচ্ছে পেট্রোলিয়ামের যেটা থাকে পেট্রোলিয়াম। বা সেই হ্যাঁ সেটার মাধ্যমে। এবং বলতো এই যে তেজস্ক্রিয় রশ্মি চিহ্নটি সর্বপ্রথম কোন দেশে এবং কত সালে ব্যবহার করা হয়েছিল? আমেরিকাতে স্যার 1946 সালে। হ্যাঁ গুড, এই তো তোমরা তো দেখো। হ্যাঁ আচ্ছা, আমি তোমাদের বাড়ির কাজ দিতে চাচ্ছি, তোমরা একটু বাড়ির কাজটা দেখে লিখে নাও, ঠিক আছে? তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে কাঠ, কেরোসিন ও প্রাকৃতিক গ্যাস বা কয়লা আগুন জ্বালানোর রাসায়নিক ব্যাখ্যা লেখো। কাঠ, কেরোসিন, প্রাকৃতিক গ্যাস বা কয়লা আগুন রাসায়নিক ব্যাখ্যা। দেখা যাচ্ছে বোর্ডের কাছে? না বোর্ড দেখতে পাচ্ছি না। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এই বাড়ির কাজটা তোমরা সবাই উঠে নাও। এখানে এই বাড়ির কাজটা দেয়া আছে, কাঠ, কেরোসিন বা প্রাকৃতিক গ্যাস বা কয়লার আগুন জ্বালানোর রাসায়নিক ব্যাখ্যা, এগুলো দিয়ে কিভাবে আগুন জ্বলে এটার একটা ব্যাখ্যা তোমরা বাড়ি থেকে করে নিয়ে আসবে, ঠিক আছে? লেখা হয়ে গেছে স্যার। জি ঠিক আছে। আর অবশ্যই চারদিকে যেই করোনা পরিস্থিতি, সবাই সাবধানে থাকবে এবং সবাই নিজেদের প্রতি খেয়াল রাখবে। 175 আপনার নামটা বলেন। মোহাম্মদ জহিরুল ইসলাম। জহিরুল। জি জি ম্যাডাম, জহিরুল ইসলাম। এই পাঠ শেষে যা যা জানতে পারবে, এটা কি শব্দ? জি ম্যাডাম। এটা কি জিনিস বলেন তো? এই পাঠ শেষে যা যা জানতে পারবে, এটা কি? এটা আমরা কি বলি? এটা মূল্যায়ন ম্যাডাম। না না, ও বলেছিল শিখন ফল। না, এটা আপনার লেখা দেখেন, লেসন প্ল্যানে লেখা আছে এই পাঠ শেষে যা যা জানতে পারবে। এখানে জানতে পারবে যে বললেন, জানতে পারবে কোনো শব্দ আছে? জি না ম্যাডাম। তাহলে জানতে পারবে কিভাবে? জানতে পারবো ম্যাডাম। কিভাবে জানতে পারবে? জানতে পারবে কোনো শব্দ নাই, জানতে পারবে বলতে পারবে। বলতে পারবো। জি ম্যাডাম। এই যে বারবার বলা হচ্ছে, এগুলা শিখবেন না, শিখন ফলের শব্দগুলা। আচ্ছা জেসমিন আপা, আপনি বললেন। আচ্ছা, আতিকা বলুন আপনি একটু। আসসালামু আলাইকুম আপা। ইয়াসমিন আপা, আপনি আগে বলেন, বিষয় সম্পর্কে বলেন, পরে আমি বলবো। জয়ন স্যার, আপনি যে জি ম্যাডাম। করেছিলেন, চেষ্টা করেছেন, পাওয়ার পয়েন্টটা কে করেছে? ম্যাডাম আমি নিজেই করেছি, ফোন থেকে ম্যাডাম এটা করেছি। যেখান থেকেই করেছেন, এটাই আমি কথা। জি ম্যাডাম। এখন দেখেন আপনি যে পাঠটা নিলেন, আপনার পাঠটা আপনি কতটুকু অংশ ধরছেন আমি কিন্তু ধরতে পারিনি। কেমন আপনি প্রথম হচ্ছে কি একটু হজম বড়লা করে দিলেন, একটা জি ভুল জানতে পারেন বলছেন, সেটা আলাদা কথা। জি ম্যাডাম। আপনি কিন্তু কিছু ইনফরমেশন দিলেন যেগুলো বইয়ের মধ্যেও নাই। আপনি শুরু করেছেন বা আপনার লেসন প্ল্যানের মধ্যে নাই, আপনার লেসন প্ল্যানে বা লার্নিং আউটকাম ধরে ধরে কিন্তু আগাতে হবে। আপনি জি ম্যাডাম। থেকে পাকা আমি কে থাকে দেখালেন, ফেসিলিটি জন্য কি করবেন, এটা একটা অংশ। এটা একটা অংশ জি যেটা হচ্ছে কি বিভিন্ন ধরনের রাসায়নিক
আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন রসায়ন প্রয়োগটা আসছে এখানে তিন চারটা জি। বললে। এরপর আবার চলে গেলেন চিহ্ন। চিহ্ন হচ্ছে কি রসায়ন, আমরা রসায়নের বা প্রাথমিক গুরুত্বটা হচ্ছে রসায়নের চিহ্ন ব্যবহৃত বিভিন্ন পরিচয় ব্যবহৃত বিভিন্ন চিহ্ন, যে চিহ্নটা বলছি চিহ্ন বিশেষ পদে ঢুকে আমরা জি যেমন ধরেন অনেক সময় যে কঙ্কালের ছবি দেখি, রসায়নের আমাদের ল্যাবে ঢুকি, জি ম্যাডাম। ল্যাবে ঢুকলে দেখবেন বিভিন্ন ধরনের যেমন কার্য গাছে একটা চিহ্ন থাকে, বিস্ফোরক দ্রব্য চিহ্ন থাকে আলাদা, তাহলে ওইখানে কিন্তু আপনি টাচ করে গেলেন কিন্তু ক্লিয়ার করলেন না। আপনি যদি যে চিহ্নগুলো কি ল্যাবে যখন ঢুকবো তখন আমাদের এখানে আমাদের 7-8টা আটটা আছে, হ্যাঁ, আটটা চিহ্ন আছে। সে আটটা জি, জি, চিহ্ন ম্যাডাম। যদি বুঝিয়ে দিতেন তাহলে কিন্তু একটা লার্নিং আউটকাম চলে আসতো যে আমরা দাহ্য পদার্থের চিহ্ন কি হবে, এই ধরনের চিহ্ন। আমাদের ক্ষতকারী পদার্থে যখন দেখি, আমরা যদি করসিভ পদার্থের কোনো চিহ্ন দেখি, এটা করসিভ পদার্থ বা এসিড জাতীয় কিছু হবে। এই কারণে এই চিত্রটা ঠিক বলতে তেজস্ক্রিয় পদার্থ নিয়ে যে কথাটা বলেছেন, এখানে কিন্তু বইয়ের মধ্যে কোথাও নাই কত সালে আমেরিকায় কত সালে আবিষ্কার হয়েছে বা কি হয়েছে, এটা আপনি কিন্তু দিলেন, ইনফরমেশনটা দিলেন। তাহলে আপনি বলতে পারতেন যে হ্যাঁ আমরা কিন্তু পদার্থের চিহ্নটা এরকম দেখতে একটা ফ্যানের মতো একটা চিহ্ন আছে, এটা দেখলেই বুঝে এটা রেডিয়েটিভ পদার্থ, এবং এই পদার্থটা তোমরা কেউ আমাদের বইও আসেনি। আমরা দেখবে এই যে পদার্থটা নেট ঘাটলে তুমি নেট দিয়ে নিয়েছো, যে নেট ঘাটলে দেখতে পাবো যে এই পদার্থটা ব্যবহার হয়েছে সর্বপ্রথম আমেরিকায় এত সালে, ঠিক আছে? তাহলে একটু জি ম্যাডাম। ইনফরমেশনটা সূত্রটা বলে দিলে ভালো, তাহলে বইয়ের মধ্যে বাচ্চাদের নাই, বাচ্চারা কিন্তু হিমশিম খাবে। আর জি আমার ম্যাডাম। যেভাবে আগাইছি, আমি বলবো যে কোন দিকে কোন জায়গা আছে না, কোথায় ধরছে, কোন জায়গাটা পড়াশোনা কোথায় আছে, প্রথম প্রবলেম ঠিক আছে, দৈনন্দিন জীবনে রাসায়নিক ব্যবহারটা হবে, তারপরে এইটুকুনি শেষ হয়ে যাবে যে পাকা আম কাঁচা আম করবে বা গ্যাস বি করবে, এসিডিটি ব্যবহার দেখাবে, ওইটা একটু দেখে আবার চলে গেলাম আমরা চিহ্নের মধ্যে, তাহলে কি একটু কেমন হয়ে গেল না? আর আপনি জি ম্যাডাম। প্রথমেই বলে দিলেন আজকে আমরা পড়বো পদার্থের রাসায়নিক গুরুত্ব, আমরা কি বলবো? বলবো না। না। করতে পারতে হ্যাঁ বলে ফেলেছেন, তাহলে আপনি কিন্তু প্রথমেই বলছেন আমরা প্রথম অধ্যায়ে রেডিতে পড়বো, তা না? আমরা যদি বলি এই যে দেখো শুরুটা যদি এইভাবে করি যে আমরা এই দেখো আমরা সবাই কম বেশি গ্যাস হয়, বলি না পেটে গ্যাস হয়েছে, পেট ব্যথা করছে, এই কথাটা আমরা সবাই বলি। আচ্ছা পেটে গ্যাস হয় বা পেট ব্যথা করছে, তখন আমরা কি খাই? কেউ বলবে খাওয়ার সোডা খাই, কেউ বলবে অ্যান্টাসিড খাইলে কমে যায়। তখন বললো, তখন আমি বললাম যে বলো তো গ্যাস হয়েছে না অ্যান্টাসিড খেলাম কেন? পেট ব্যথা করছে অ্যান্টাসিড খেলাম কেন? অ্যান্টাসিডে কি আছে আর পেটে কি আছে? তখন হবে যে হ্যাঁ পাকস্থলীতে যখন খাবার ছিল, পাকস্থলীতে আমাদের এসিড বেশি হয়েছে, আমরা জানি মানে আমাদের পাকস্থলীতে এসিড আছে, কি আছে? ডাইলিউট HCl আছে। এই ডাইলিউট HCl এর পরিমাণ বেশি হয়ে গেলে ক্ষত সৃষ্টি হবে, আমাদের অনেক সময় আলসার হয়ে যায়। এই আলসার জি। বা এই ক্ষত এসিডটাকে প্রশমিত করার জন্য আমরা তখন কি করি? আমরা ম্যাগনেসিয়াম অক্সাইড, ওই যে কি জানি বলে আমাদের ওটার নাম কি, অ্যান্টাসিডের কম্বিনেশন, ম্যাগনেসিয়াম অক্সাইড অ্যালুমিনিয়াম যে এটা কম্বিনেশন, এটা বলবো যে আমরা এইটা খাচ্ছি, এটা খেলে হচ্ছে আমাদের অ্যাসিডিটি বিক্রি একটা প্রশমন বিক্রি হয়, আমাদের বিক্রিয়ার ফলে আমাদের পেটের ব্যথা কমে যায়, গ্যাস কমে যায়। জি ম্যাডাম। এটা যদি তখন বললাম, তাহলে এই যে আমাদের দেখো জীবনের সাথে কত অঙ্গাঙ্গি ভাবে জড়িত রসায়ন, আমরা খাবার জি, জি। খাচ্ছি, খাবারের টেস্ট হচ্ছে, লবণ হচ্ছে, কখনো আমরা লবণ ছাড়া খাবারের কোনো টেস্ট পাই না। মিষ্টিটা কি? ফ্রুক্টোজ, তাই না? এই যে আম জি। কাঁচা থাকলে হচ্ছে গিয়ে টক, পেকে গেলে মিষ্টি হয়ে যাচ্ছে, কেন? আমরা যখন কাঁচা জি। থাকি তখন তার মধ্যে সাকসিনিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড, হ্যাঁ সাকসিনিক অ্যাসিড ও ম্যালিক অ্যাসিড থাকে, তখন এটা আমটা টক থাকে। যখন আমি এই আমটা পেকে যায় তখন কি হয়? কাঁচা মিষ্টি হয়ে যায়, তখন রাসায়নিক পরিবর্তন হয়ে ফ্রুক্টোজে পরিণত হয়, তাহলে গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত হচ্ছে, যার ফলে আমরা কাঁচা আম মানে পাতলা পানি মিষ্টি হচ্ছে। এটা হচ্ছে আমাদের রসায়ন, জীবনের সাথে রসায়ন। আচ্ছা ঠিক আছে, আমরা জীবনের সাথে রসায়ন সম্পর্কে জানলাম। আমরা যখন ল্যাবে ঢুকি তখন আমরা কি দেখি? ল্যাবে দেখবে বিভিন্ন ধরনের চিহ্ন দেখি। এই চিহ্নগুলো দিয়ে আমরা কি বুঝতে পারি কোনটা কোন ধরবো কি কোনটা ধরবো না, কোনটা কি অবস্থা, কি গ্যাস কোন কোন পদার্থ খুঁজছি? আমরা যদি চিহ্ন সম্পর্কে অভিমান হলে আমরা সব চিহ্ন বুঝি, আমরা আমাদের প্রয়োজনীয় পদার্থ খুঁজে বের করতে পারবো।
এটা বলে তারপর চিহ্নগুলোর সাথে পরিচয় করা দরকার ছিল। তো এইভাবে বুঝলাম না, কিন্তু লাগাইছি হাফেজাটা একেবারে একটু ধরছি ছাড়ছি। একটু প্রিপারেশন নিতে হবে, আর একটু প্রিপারেশন ম্যাডাম পাওয়ার পয়েন্টের স্লাইড আপনি দেখাইছেন যেটা সেখানে যদি বলি পাওয়ার পয়েন্টের স্লাইড বলেই দিয়েছেন, দেখাচ্ছেন আপনি, নামও আসছে ছবিও আসতেছে, এখানে অ্যানিমেশন দরকার ছিল। যখন কয়লা আসলো, এটা কিন্তু কয়লা, তাই না? জি ম্যাডাম। বলে আমরা বলবো কেন প্রত্যেকে এটা কালো কালো কি বলো তো, কে বলতে পারে কিনা, কে বলতে পারে কিনা, কেউ বলবে মাটি, কেউ বলবে কিছু একটা বললো, তখন বলে না এটা হচ্ছে প্রাকৃতিক খনিজ কয়লা। এরপরে মানে এই তারপরে মানে ক্যাপশনটা চলে আসবে, এই যে ছবি আসবে আসবে, দুইটি একসাথে আসবে না। আর পাওয়ার পয়েন্টের স্লাইডে আমরা ওই যে ফরম্যাট দিয়েছেন, ফরম্যাটে গিয়ে স্লাইড স্টাইল করেছেন, স্টাইল করবেন না, খাতা মাটা স্লাইড হবে, ঠিক আছে? জি, আর এনিমেশন দরকার আছে। ছিল। আর মূল্যায়নের ক্ষেত্রেও আমরা মানে কেমন মানে খুব হেফাজত লাগলো, কোথায় কি করলেন কিছু বুঝতে পারলাম না। দলীয় কাজ দিলেন, দলীয় কাজ দিয়ে বলতে হবে দলগত কাজে এটা কাজ দিলে তোমরা 2 মিনিট করো, 2 মিনিট আমরা সময় দিচ্ছি না, তার মধ্যে কাজটা কি হয়েছে বলতো, কার কাজটা হয়েছে, কি লিখেছো, ঠিক আছে? এভাবে কিন্তু জি ম্যাডাম। কথাগুলো বলতে হবে। এটা সব আমরা সবাই বলি ভূমিকাভিনয়। সিমুলেশন মানে কি ভূমিকা অভিনয়, এক একজন এক একটা ভূমিকায় অভিনয় করছে। এখানে সব স্টুডেন্ট কিন্তু আমরা অভিনয় করছে, আপনিও কিন্তু অভিনয় করছেন। সেই অভিনয়টা যদি ভালো না হয় তাহলে তো আপনার কাজ হলো না। আরেকটু প্রিপারেশন ছিল, জি। বাট আপনি বুঝতে পারেনি কেন, মানে পাজেট হয়ে জি গেল। ম্যাডাম। কেন জি ম্যাডাম, একটু puzzled হয়ে পাজল গেল? হয়ে গেছি। জি ম্যাডাম, আমি ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে ম্যাডাম। আশা করবো তো আমরা অবশ্যই ঠিক হবে, কিন্তু নাম্বারটা তো জি ম্যাডাম। কেমন হবে? ওকে, তো আপা বলেন। জি থ্যাংক ইউ আপনাকে। ধন্যবাদ আপনাকে এবং জহিরুল ইসলাম। হ্যাঁ, জহিরুল জি ইসলাম ম্যাডাম। আপনাকে ধন্যবাদ। আমি একটু দুঃখিত এই জন্য যে আমি আপনাকে দেখতেই পাইনি পুরো ক্লাসে, ঠিক আছে? আপনার ভিডিও আমি দেখতে পাইনি। ইভেন আপনি যে বোর্ডে কাজ করেছেন, আপনি কোন ক্লাসের পড়া পড়িয়েছেন, তারিখ লিখেছেন কিনা, রোল নাম্বার লিখেছেন কিনা, এই পার্টটা আমি পুরোটাই দেখিনি। আমি এসটিও জানি না যে আপনি কোন ক্লাস পড়াচ্ছেন। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে ম্যাডাম এগুলো ছিল ম্যাডাম, আপনার ভিডিও অন ছিল না, আমরা আপনাকে দেখতে পাইনি, ঠিক আছে? আচ্ছা, আর সবচেয়ে বড় কথা আপনাদেরকে কিন্তু ভয় পাওয়ার কিছু নাই, আমরা আপনাদেরকে কারেকশন করে দেওয়ার জন্য আছি, ঠিক আছে? সুতরাং ভয় পাওয়ার কিছু নাই, আমরা সহযোগিতার জন্যই বারবার কথা বলছি, কিন্তু আপনাদেরকে সেই বিষয়গুলো নিতে হবে, আপনারা নিতে চাচ্ছেন না। আর এই যে লেসন প্ল্যানের ব্যাপারটা, আমরা এই ফোরামে এতটুকু টাইম, এখানে 8-10 জনের পার সময় আমরা লেসন প্ল্যানের কথা আমরা আলাদা করে কোনোদিনই আর বলবো না। আজকে এইটাই লাস্ট বলবো, আর বলবো না। তখন বিকালবেলা সন্ধ্যাবেলার মধ্যে যখন আপনারা লেসন প্ল্যানটা পাঠাবেন, প্লিজ তখনই আপনারা ফিডব্যাকটা নিয়ে নিবেন, জানতে পারবে, বুঝতে পারবে। আপনারা এখনো লিখছেন, আপনারা ফিডব্যাকটা তখনই নিয়ে নিবেন, স্ক্রিনশট পাঠিয়ে বা পাঠটা হবে সেটা পাঠিয়ে তখনই আপনারা ফিডব্যাকটা নিয়ে নেবেন, যাতে আমরা ফ্ললেস একটা ক্লাস পাই, আমরা যাতে সময়টা এক্সট্রা নষ্ট না করি। কারণ জানতে পারবে, বুঝতে পারবে, সহজ কথা, কেন আমরা লিখবো না? শোনেন, আমরা পরিমাপ করতে পারবো কখন, যখন আমি একটা কিছু পারবো তখন আপনি সেটা দেখে করবেন সেটা কতটুকু ঠিক হলো বা ভুল হলো। কিন্তু আমার যদি মনের মধ্যে থেকে যায় যে আমি জেনেছি বা বুঝেছি, তখন কিন্তু সেটা দিয়ে পরিমাপ করতে পারবেন না, তাই না? তাহলে আপনার বাচ্চারা, স্টুডেন্টরা যখন জানবে, আপনি কেমন করে সেটা পরিমাপ করবেন? তাহলে সেটা শিক্ষা বিজ্ঞানের ভাষায় পরিমাপ করা হলো না। তাকে বা বলতে হবে বা পরিমাপ করতে হবে বা পার্থক্য নির্ধারণ করতে হবে, তাই না? মানে অ্যাকশন ভার্ব আসবে, সবকিছু অ্যাকশন ভার্ব আসবে। তাহলে আপনারা কেন এখনো বোঝার মধ্যেই আছেন, জানার মধ্যেই আছেন? এই কথাগুলো টিপি প্রায় শেষ হয়ে যাচ্ছে, এই কথা স্টিল আপনারা জানেন না বা অ্যাপ্লাই করতে পারছেন না। তাহলে এখন থেকে প্লিজ কেউ আর এমন কথা লিখবেন না যে শিক্ষার্থীরা জানতে পারবে, বুঝতে পারবে, ঠিক আছে? অ্যাকশন ভার্ব হবে, করতে পারবে, লিখতে পারবে, বলতে পারবে, যেখানে মধ্যে অ্যাকশন আছে, যেগুলো করলে আমরা পরিমাপ করতে পারবো তার জানাটা ঠিক হয়েছে কিনা, তার বোঝাটা ঠিক হয়েছে কিনা। বুঝতে গেল? ওকে। আর আপনাকে আমি আর বেশি কিছু